মনে করো এখানে সোজা আসতেছিল, আস্তে 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 যখন আমাদের এখানে এসে বাঁক নিবে, ঠিক আছে, তাহলে গাড়ির উপরে কয় ধরনের বল কাজ করবে সেটা যদি আমরা তোমাদের দেখাতে চাই। দেখো যে এখানে গাড়িটা যাচ্ছে সামনের দিকে, এদিকে যাচ্ছে, ফলে এর অপোজিটে একটা ঘর্ষণ কাজ করবে চাকার সাথে এদিকে, যেটা এই গাড়ির সামনের দিকে গতিকে রোধ করবে। এটা গতীয় ঘর্ষণ, কারণ গাড়ি সামনের দিকে গতিশীল আছে, বুঝা গেল? তাহলে গাড়ি সামনের দিকে যখন যাচ্ছে তখন যদি গাড়ির ত্বরণ আমরা হিসাব করতে চাই, তাহলে ওই সময় যে ঘর্ষণটা দিব ওইটা গতীয় ঘর্ষণ। কিন্তু আমরা গাড়ি বলতেছি এখানে এসে কোন দিকে যাবে, এই দিকে স্লিপ করে চলে যাবে কেন্দ্র বহির্মুখী বলের কারণে, নাকি? তাহলে এই দিকে যদি আমরা গতিশীল প্রাপ্ত হয়ে যাই তাহলে তো অলরেডি স্লিপ করবে, দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে আমরা এই ঘর্ষণটা কাজ করবে এইদিকে, এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ হবে, কারণ আমরা চাচ্ছি গাড়ি এখান থেকে নড়বে না, যেন রাস্তা থেকে এদিকে স্লিপ না করে। যতক্ষণ পর্যন্ত গাড়িকে আমরা স্থির রাখতে চাবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই মাটি দিয়ে এক পাশে উঁচু করা হয়েছে, বৃত্তের বাইরের দিকেটা উঁচু করবো আর ভিতরের দিকেটা ঢালু থাকবে, তাহলে এখানে ওজন কাজ করবে খারাপ নিচের দিকে এরকম ভাবে। কিন্তু তলের প্রতিক্রিয়া আমরা জানি, তলের প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে, তলের উপর লম্ব। আগে প্রতিক্রিয়া বল এভাবে ছিল, প্রতিক্রিয়া বলটা এভাবে হেলে যাবে, তল যেহেতু এদিকে কাজ হয়ে গেছে তাই তলের উপর লম্ব কি হবে, বেঁকে যাবে না, তাহলে লম্বের উপর বেঁকে যাবে। এখন লম্ব যেহেতু প্রতিক্রিয়া বল এইদিকে আর ওজন নিচের দিকে, তাহলে এরা কি একে অপরকে অপোজ করবে, সম্পূর্ণরূপে ভ্যানিশ করতে পারবে না। তখন কি করবে, কোনো গাড়ি যখন আমাদের কি হয় রাস্তা দিয়ে চলে, তখন যদি রাস্তাটা আমাদের একদম সোজা হয়, সরল রেখা হয়, সোজা হয়, তাহলে দেখো মনে করো একটা রাস্তা এমন ঠিক সোজা আছে, তাহলে এখানে যখন গাড়িটা চলবে, ঠিক আছে, এই যে এখানে যখন গাড়িটা সামনের দিকে আগাবে তখন কি হবে, যে এর উপরে গতি থাকবে শুধুমাত্র সামনের দিকে, এবং এর কেন্দ্রমুখী বা কেন্দ্র বহির্মুখী বল কি হবে না, এরপরে কোনোটাই থাকবে না, যেহেতু এত বৃত্তাকার গতি না। কিন্তু এবার চলতে চলতে কিছু দূর গিয়ে যদি আমরা দেখি যে রাস্তাটা কি হয়েছে, এক জায়গায় গিয়ে বাঁক নিছে, ঠিক আছে, অথবা এই রাস্তাটা সোজা চলে গেছে, এখান থেকে আমাদের এই পাশে একটা সাইড রাস্তা গেছে, আমাদের এইদিকে যাওয়ার দরকার, আমার ওইদিকে যাওয়ার দরকার না, আমার এদিকে আসার দরকার, এমন হচ্ছে রাস্তাটা। তাহলে গাড়িটা এখানে গিয়ে মোড় নেবে, যখনই গাড়িটা এখানে এসে মোড় নেবে তখন এই জায়গায় গাড়ির গতিটা কেমন গতি হবে, তখন তার জন্য পথটা হয়ে গেল বৃত্তাকার পথ না। তাহলে বৃত্তাপথ যখনই হবে, বৃত্তাকার পথ যদি হয় তখন গাড়ির উপরে কি হবে, অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে, তার মানে একটা কেন্দ্রমুখী বল তারপরে ক্রিয়া করবে। ফলে ওই কেন্দ্রমুখী বলের যে প্রতিক্রিয়াটা, কেন্দ্র বিমুখী বল যেটা আমরা বলছিলাম, সেটার কারণে কি হবে, যে গাড়ি যদি এদিকে আসতে থাকে, মনে করো আমরা গাড়িটা যদি আমরা বলি এখান থেকে এদিকে যাচ্ছিল হয়তো, তখন কেন্দ্রমুখী বলটা তো কেন্দ্রের দিকে কাজ করবে, আর কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে না। ফলে গাড়িটা রাস্তার বাইরের দিকে ছিটকায় পড়ার একটা সম্ভাবনা থাকবে, বোঝা গেল? তাহলে এই কারণে কোনো গাড়ি যখন আমাদের কোনো বৃত্তাকার বাঁকে মোড় নাই, তখন দেখবা যে আমাদের যদি আমরা বাসে যাই তখন আমরা অনেকটা উল্টা দিকে মনে হয় হেলে পড়তেছি, ঠিক আছে, কেন্দ্র বহির্মুখী বল। আগের দিন যেটা বলছিলাম যে রিক্সায় গেলে আমরা এমন ফিল হয়, ঠিক আছে। তাহলে এখন যদি আমাদের গাড়িটা নিরাপদে বাঁক নিতে চাই, তাহলে এই যে কেন্দ্র বহির্মুখী বল, এই বলটাকে অপোজ করবে কে, এই বলটা যদি প্রশমিত না হয় তাহলে তো গাড়ি ওইটার কারণে রাস্তা থেকে চাকা স্লিপ করে বাড়ির দিকে ছিটকায়ে চলে যাবে, ফলে একটা দুর্ঘটনা ঘটবে। ফলে এইটাকে যদি রোধ করতে হয় আমাদের কি করতে হবে, তাহলে এই যে আমাদের রাস্তায় যে সমস্ত বাঁক আছে, গাড়ি তো ইচ্ছা ঘোরে নাকি, বাঁকে ঘোরে না, কিন্তু দুর্ঘটনা কি ঘটে সবসময়, সবসময় তো দুর্ঘটনা ঘটে না। তাহলে এই কেন্দ্র বহির্মুখী বলটাকে প্রশমিত করে কে, বলো দেখি। না, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল তো একটু আলাদা জিনিস। আমরা কি বলছিলাম, কেন্দ্রমুখী বল যার উপর কাজ করে, কেন্দ্র বহির্মুখী বল তো অন্য বস্তুর উপর কাজ করে। তাই কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল এরা একে অপরকে প্রশমিত করতে পারে না। নিউটনের তৃতীয় সূত্রে পড়াইছি না যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুটো ভিন্ন বস্তুর উপর থাকে, এরা কখনোই লব্ধি তৈরি করে না। ঠিক তেমনি আমাদের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল এরা নিজেরা লব্ধি তৈরি করবে না বা নিজেরা একে অপরকে প্রশমিত করবে না। এগুলো কেন্দ্রবলী বলের ইফেক্টও থাকবে আর কেন্দ্র বহির্মুখী বলের ইফেক্টও থাকবে। তাহলে কেন্দ্র বহির্মুখী বলটা যদি নাকচ না করি গাড়ি তো উল্টাই যাবে, কিন্তু যদি আমরা নিরাপদে যাই তাহলে গাড়িটাকে আমাদের সেই, তাহলে কেন্দ্র বহির্মুখী বলটাকে কে প্রশমিত করে, এখানে এটা প্রশমিত করে হচ্ছে গাড়ি যখনই মনে করি এখানে আসতেছে এদিকে যখন চলে যাওয়ার চেষ্টা করবে, যে গাড়ির চাকা রাস্তার সাথে আছে না, তাহলে গাড়ির চাকায় কী হবে, একটা ফ্রিকশন কাজ করবে। তাহলে এখানে ঘর্ষণ বল তখন আমাদের কি করবে, ভিতরের দিকে কাজ করবে, এফ ঘর্ষণ বল, ঠিক আছে। তখন আমাদের এই ঘর্ষণ বল কি করবে, এই কেন্দ্র বহির্মুখী বল যারা সৃষ্টি হয়েছিল, কেন্দ্র বহির্মুখী বলের মান কত, mv²/r। যদি আমাদের গাড়ির ভর এম ধরি এবং রাস্তার বাঁকটা ধরে নিই, বৃত্তাকার পথে ব্যাসার্ধ আর, তার বেগ যদি ভি হয়, তাহলে কেন্দ্র বহির্মুখী বল কত হয়, mv²/r। তাহলে এই ঘর্ষণ বলটা তাকে কি করবে, প্রশমিত করবে। ফলে যদি আমাদের বলা হয় যে এই বাঁকে নিরাপদে গাড়ি যাইতে হলে সর্বোচ্চ কত বেগ নিয়ে যাইতে পারবে, তাহলে আমরা কি বলবো, যেখানে এই mv²/r এইটার মান অবশ্যই ঘর্ষণ বলের সাথে কি হবে, বেশি না কম, সমান হলে ভালো, বেশি হলে ভালো হবে না কম হলে ভালো,
কম হলে ভালো। এটা যদি কম হয় তবে উল্টানোর সম্ভাবনা থাকবে না, কিন্তু এটা যদি বেশি হয়ে যায় তাহলে ঘর্ষণ বল তো তাকে কি করতে পারবে না, প্রশমিত করতে পারবে না, ফলে গাড়ি উল্টে যাবে, দুর্ঘটনা ঘটবে। ফলে এটার মান কিন্তু আমাদের লেস দেন ইকুয়াল এই ঘর্ষণ বলের সমান হতে হবে। ঠিক আছে? তাহলে কোনো বৃত্তাকার এরকম রাস্তা যদি বৃত্তাকার পথে বাঁক নেয়, সেখানে একটা গাড়ি যদি ভি বেগে নিরাপদে পার হতে চায়, তাহলে অবশ্যই তার বেগের মানটা এমন হবে যেন কেন্দ্র বহির্মুখী বলটা ঘর্ষণ বলের চাইতে অবশ্যই কম থাকে, অথবা সর্বোচ্চ সমান পর্যন্ত হলেও নিরাপদে যাবে। এন্ড ঘর্ষণ বল কিভাবে নির্ণয় করতে হয়? ঘর্ষণ বলের সূত্র কি ছিল মনে আছে আমাদের? এখানে কি ঘর্ষণ, এটা স্থিতি ঘর্ষণ না গতীয় ঘর্ষণ বলো দেখি? গতীয় ঘর্ষণ না, এটা কিন্তু গতীয় ঘর্ষণ না। এই জায়গায় আমার কাছে অনেকে ভুল করে যে এখানে কিন্তু আমাদের স্থিতি ঘর্ষণ কাজ করবে, গতীয় ঘর্ষণ না। কারণ কি দেখো, গতীয় ঘর্ষণ কখন কাজ করে? গাড়ি যখন একবার গতিশীল হয়ে যায় তখন। তাহলে রাস্তা দিয়ে গাড়ি তো আসতেছে, গাড়ির চাকা যদি অলরেডি স্লিপ করে যায় তাহলে তো গতীয় ঘর্ষণ নিয়ে সে চলতে থাকবে, তখন তো সে গাড়ি উল্টাই যাবে। আমরা গতীয় ঘর্ষণের মান, এখানে ঘর্ষণের মান এমন হইতে হবে যেন ও সাইডের দিকে, এই সাইডে গতিশীল হতে না পারে, শুধু সামনে যাবে। কিন্তু আমরা গাড়ি সিট কাটে কখন, যখন এই দিকে বলের কারণে। তাহলে এই চাকার ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ বল হইতে হবে যেন চাকাটা এদিকে স্লিপই করতে না পারে। তাহলে এটা কিন্তু স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ না। ঠিক আছে? তাহলে প্রথম কথা, এইখানে এই ঘর্ষণটা কিন্তু স্থিতি ঘর্ষণ। তাহলে আমাদের এই কেন্দ্র বহির্মুখী বল গাড়ির চাকার সাথে রাস্তার যে স্থিতি ঘর্ষণ, হ্যাঁ বলো? স্থিতি ঘর্ষণ মানে একটা বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমরা স্থির রাখি বা যতক্ষণ পর্যন্ত স্থির থাকে ততক্ষণ যে ঘর্ষণটা ক্রিয়া করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা একটু ডেমোর সাথে দেখি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। এখানে এই সিটটার সাথে বোঝা মুশকিল, এই জন্যই আমরা আজকে আসছি, অসুবিধা নাই। মনে করো আমরা প্র্যাকটিক্যালি যদি দেখার চেষ্টা ভাবনা করি, মনে করো আমাদের এটা একটা রাস্তা, বোঝা যাচ্ছে? মনে এই যে যেটা সোজা রাস্তা আছে কিছু অংশ, তারপরে এসে বৃত্তাকারে বাঁক নিছে। ওকে, এমন যদি হয় এই গাড়িটা মনে করো যেখানে সোজা আসতেছিল, আস্তে 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 যখন আমাদের এখানে এসে বাঁক নিবে, ঠিক আছে, তাহলে গাড়ির উপরে কয় ধরনের বল কাজ করবে সেটা যদি আমরা তোমাকে দেখাতে চাই। দেখো যে এইখানে গাড়িটা যাচ্ছে সামনের দিকে, এদিকে যাচ্ছে, ফলে এর অপোজিটে একটা ঘর্ষণ কাজ করবে চাকার সাথে এদিকে, যেটা এই গাড়ির সামনের দিকের গতিকে রোধ করবে। এটা গতীয় ঘর্ষণ, কারণ গাড়ির সামনের দিকে গতিশীল আছে। বোঝা গেল? তাহলে গাড়ির সামনের দিকে যখন যাচ্ছে তখন যদি গাড়ির ত্বরণ আমরা হিসাব করতে চাই, তাহলে ওই সময় যে ঘর্ষণটা দিব ওইটা গতীয় ঘর্ষণ। কিন্তু আমরা গাড়ি বলতেছি এখানে এসে কোন দিকে যাবে, এই দিকে স্লিপ করে চলে যাবে কেন্দ্র বহির্মুখী বলের কারণে, নাকি? তাহলে এই দিকে যদি আমরা গতিশীল প্রাপ্ত হয়ে যাই তাহলে তো অলরেডি স্লিপ করবে, দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে আমরা এই ঘর্ষণটা কাজ করবে এই দিকে, এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ হবে, কারণ আমরা চাচ্ছি গাড়ি এখান থেকে নড়বে না, যেন রাস্তা থেকে এদিকে স্লিপ না করে। তাহলে যতক্ষণ পর্যন্ত গাড়িকে আমরা স্থির রাখতে চাবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই স্থিতি ঘর্ষণ কাজ করবে, কারণ যদি গাড়ি একবার চাকা গতিশীল হয়ে যায় তাহলে তো গাড়িতে এদিকে চলতে চলতে এদিকে পড়ে যাবে। বোঝা গেল? এই জন্য এই সামনে যখন চলতেছে এই বরাবর যে ঘর্ষণটা কাজ করতেছে সেটা গতীয় ঘর্ষণ। কিন্তু আমরা তো গাড়ির ত্বরণ বা গাড়ির উপর ক্রিয়াশীল বল দিয়ে হিসাব করতেছি না, আমরা দেখতেছি যে কেন্দ্র বহির্মুখী বলের কারণে গাড়ি এই দিকে গতিপ্রাপ্ত হবে কিনা। এই গাড়িটাকে এই দিকে নড়তেছে, এই দিকের কথা যদি আমরা ভাবি, এই আমরা মনে করি একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, যদি আমরা এক্স অক্ষ বাদ দিই ওয়াই অক্ষে গাড়ির সরণ দেখি, ওয়াই অক্ষে গাড়ির সরণ আছে না নাই? নাই। যদি গাড়ির সরণ থাকতো গাড়ি স্লিপ করে চলে যেত। তাহলে ওয়াই অক্ষে যেহেতু গাড়ি স্থির, তাহলে ওয়াই অক্ষে কোন ঘর্ষণ কাজ করবে? অবশ্যই স্থিতি ঘর্ষণ কাজ করবে। তাই এই যে আমাদের ব্যাংকিং করার জন্য আমাদের এখানে গাড়িকে রক্ষা করার জন্য স্থিতি ঘর্ষণের মানটা হিসাব করা লাগবে। ঠিক আছে? তাহলে এখানে গতীয় ঘর্ষণ হলে তো আমাদের রক্ষা পাবো না, গাড়ি যদি গতিশীল হয়ে যায় তাহলে তো গাড়ি স্লিপ করে পড়েই যাবে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এটা গতীয় ঘর্ষণ না, এটা স্থিতি ঘর্ষণ। ওকে, এখন স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান কত হয়? 1। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, হ্যাঁ, এফএস লিমিটের মান কত? তাহলে এখানে স্থিতি ঘর্ষণ এটা সর্বোচ্চ মান নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? কারণ সর্বোচ্চ মানের সমান পর্যন্ত তো সে দিয়ে ঠেকানোর চেষ্টা করবে। তাহলে এফএস লিমিটের মান হয় যে মিউ ইন্টু তলের প্রতিক্রিয়া বল। আর এখানে তলটা কেমন, সমতল নাকি ইনক্লাইন? রাস্তা তো সমতল, ফলে সমতলের রাস্তার প্রতিক্রিয়া বল কত হয়? এমজি। তাহলে এখানে ঘর্ষণ বলের মান হবে মিউ ইন্টু এমজি। আমরা মিউ এস লিখতে পারি, কিন্তু এখানে আমাদের গতীয় ঘর্ষণ নিয়ে কাজ নাই যেহেতু, তাই শুধু মিউ লিখলেও কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমাদের এমভি স্কোয়ার বাই আর লেস দেন ইকুয়াল মিউ ইন্টু এমজি হইতে হবে, তাহলে গাড়িটা এখানে নিরাপদে যাইতে পারবে। এখন আসলে তাহলে এম যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের এখান থেকে বেগের মান বের করলে কত আসছে? ভি লেস দেন ইকুয়াল রুট ওভার মিউ জি আর। তাহলে বেগের মান কত হইতে হবে? রুট ওভার মিউ জি আর এর চাইতে সমান বা কম হতে পারবে। তাহলে এটা হচ্ছে বেগের মানের সূত্র, যে আমার নিরাপদ বেগ।
তাহলে যদি আমরা বলি এটা হচ্ছে নিরাপদ বেগ, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে নিরাপদ, গাড়ি পার হওয়ার জন্য নিরাপদ বেগ। এর চেয়ে বেশি বেগ যদি আমার থাকে তাহলে আমাদের ওই চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ, সেই ঘর্ষণ বল আমাদের কেন্দ্র বহির্মুখী বলকে আর প্রশমিত করতে পারবে না, তখন কিন্তু গাড়ি উল্টাই যাবে, একটা দুর্ঘটনা ঘটবে। ওকে, আচ্ছা। আর যদি তোমাকে বলা হয় স্থিতি আমাদের এখানে গাড়ির সর্বোচ্চ বেগ বের করো, গাড়ির সর্বোচ্চ বেগ যখন বলবে তাহলে ভি ম্যাক্স যদি বলি তখন আমাদের কি হবে, তাহলে ভি ম্যাক্স যখন হবে তখন এটা ইকুয়াল দিয়ে দিব, তখন আর লেস দেন দেওয়া লাগবে না, ভি ম্যাক্স বললে ইকুয়াল দিয়ে মিউজিয়ার, শুধু ভি বললে সমান অথবা কম, আর সর্বোচ্চ বেগ এই মিউজিয়ারের সমান হতে পারবে, এর চেয়ে বেশি বেগ হতে পারবে না। তাহলে সর্বোচ্চ নিরাপদ বেগ বের করতে বললে তখন আমরা ইকুয়াল দিয়ে করবো, তখন আমরা আর এই লেস দেন ইকুয়াল দেওয়া লাগবে না। ওকে, তাহলে এমসিকিউটা খেয়াল রাখবা, যদি বলে গাড়ির নিরাপদ বেগ কত তাহলে ভি লেস দেন ইকুয়াল মিউজিয়ার, এটা রাইট অ্যান্সার। আর যদি বলে গাড়ির সর্বোচ্চ নিরাপদ বেগ কত তখন ইকুয়াল দিয়ে যেটা থাকবে সেটা। ঠিক আছে, ওকে। এখন আসো, এই যে গাড়ি তো মনে করো এই বেগে গেলে নিরাপদে যাবে, এই কারণে কি হয় যেখানে যেখানে রাস্তার বাঁক থাকে মোটামুটি সেই জায়গায় একটা আমাদের কি করে, যে সড়ক বিভাগ যারা আছে এলজিইডি বা অন্যান্য যারা আছে তারা কি করে, একটা সাইনবোর্ড লাগায়, সাইনবোর্ড লাগাইয়ে ওখানে লিখে দেয় যে এখানে সর্বোচ্চ গতিসীমা 40 অথবা 20 মিটার পার থেকে 20 মিটার কিলোমিটার পার আওয়ার, এমন একটা গতিসীমা দিয়ে দেয়। তাহলে ড্রাইভাররা ওইটা দেখে কন্ট্রোল করে যায়, না হলে কিন্তু গাড়ি উল্টাই যাবে। তারপরেও যদি আমরা এই বেগের মানটা ক্যালকুলেট করি, যেহেতু দেখো মিউ এর মান তো অনেক কম, মিউ এর মান সর্বোচ্চ কত 0.6 বা 0.7 এমন হয়, জি এর মানও কম, আর এর মান তাকে যদি রুট করি তাহলে এই ভ্যালুটা বেগের মানটা টোটালি হিসাব করলে খুবই কম আসবে নর্মালি। ঠিক আছে, বেগের মান খুবই কম, হয়তো 10 কিলোমিটার পার আওয়ার বা 5 কিলোমিটার পার আওয়ার এমন যদি আসে, তার মানে কি করতে হবে, ওই বাঁকের ওখানে ড্রাইভার যখন যাবে তখন তাকে গাড়ি ব্রেক করতে হবে, ব্রেক করে খুবই স্লোলি আস্তে 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 যাইতে হবে। এখন যদি এমন হয় এবং একটা রাস্তায় যদি অনেকগুলো বাঁক থাকে, প্রথমে একবার বাঁক হলো আবার গেল আবার বাঁক হলো, এমন যদি হয় তাহলে তাকে বারবার যদি এমন স্লো করতে হয়, ঠিক আছে, তাহলে কী হবে, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে কি প্রচুর টাইম অপচয় হবে। তারপরে আমরা মনে করি যেগুলো বিশেষ করে পাহাড়ি রাস্তা, যেখানে আমরা চাইলেও রাস্তা সোজা বানাতে পারবো না, কিন্তু অনেক বাঁক থাকে, অনেক কিলোমিটার রাস্তা, এবং পাহাড় মানে কি নিচে পড়লেই বাঁচার আর কোনো সম্ভাবনা নাই, তাহলে ওইসব জায়গায় তো খুবই রিস্কি। তাহলে ওইসব রাস্তায় যদি আমরা কি করি, যে এরকমভাবে শুধুমাত্র এইভাবে ছেড়ে দিই, ঘর্ষণ বলের উপর করে নির্ভর করে আমরা যদি বসে থাকি, তাহলে আমরা কি করতে পারবো না, ওসে পায়ে হেঁটে চলা আমাদের জন্য সুবিধা হবে, বাসে যাওয়ার চাইতে অন্তত পড়ার ভয় তো থাকবে না, দেখা যাচ্ছে একই সময়ে পৌঁছায় যাবো, গাড়ি আমরা টুকটুক টুকটুক করে যাইতে যাইতে আমরা হেঁটে বা দৌড়াই দিলে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ফলে এই সমস্ত রাস্তায় এই আমাদের কি হবে, এই বাঁকের এই প্রবলেমের কারণে যে এই এত কম বেগে গেলে আমাদের আসলে চলবে না, আমাদের অনেক টাইম অপচয় হবে, বা একটু যদি ড্রাইভার একটু অন্যমনস্ক হয় বা একটু রিস্ক নিয়ে জোরে যাইতে চাই, তাহলেই তো একটা দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকবে, তারপরে এটা খুবই রিস্কি। এই কারণে আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা এটা নিয়ে অনেক গবেষণা শুরু করলো যে আমরা কী করতে পারি, খালি ঘর্ষণ বলের উপরে নির্ভর না করে আমরা নিজেরা কিছু করতে পারি কিনা। ঠিক আছে, তখন তারা কি করলো, অনেক গবেষণা করে একটা টেকনিক তৈরি করলো, সেই টেকনিকটাকে আমরা বলতেছি রাস্তার ব্যাংকিং। তাহলে এইখানে কিন্তু আমরা এখন কোনো ব্যাংকিং আলোচনা করি নাই, এটা নর্মাল রাস্তা, তাহলে এটা হচ্ছে নর্মাল সমতল রাস্তা, তাহলে এই বেগটা, তাহলে এটা ক্যাপশন দিয়ে রাখো, এটা কিন্তু সব সময় না, তাহলে এই বেগটা কোন রাস্তার জন্য, যে রাস্তায় কোনো ব্যাংকিং করা নাই, নর্মাল সমতল রাস্তা, সেই রাস্তার ক্ষেত্রে বেগের মান হিসাবে এটা আসবে। তাহলে এটা হচ্ছে লেখো যে সমতল রাস্তায়, সমতল রাস্তার ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে, অথবা যেখানে ব্যাংকিং করা নাই সেই ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে, ব্যাংকিং করা নেই, ব্যাংকিং করা না থাকলে সেই সমস্ত রাস্তাতে আমরা কি করব, এই সূত্র দিয়ে সর্বোচ্চ বেগটা বের করতে পারবো, এর চেয়ে বেশি বেগে যাওয়া যাবে না। এখন আসো, যদি আমরা এখানে ব্যাংকিং প্রোভাইড করি তাহলে কি সুবিধাটা হবে এবং ব্যাংকিং জিনিসটা কি সেটা আমরা একটু বুঝবো। ঠিক আছে, তাহলে ব্যাংকিং করার জন্য আমরা কি করব, তাহলে আমরা ব্যাংকিংটা আগে প্র্যাকটিক্যালি বুঝি, তারপরে আমরা খাতা কলমে দেখাচ্ছি জিনিসটা কি হবে। মনে করো আমাদের এই যে ছিল রাস্তা, তাই তো, রাস্তাটা ছিল একদম ভূমির সাপেক্ষে সমতল, চারিদিকে সমান, ফলে গাড়িটা যখন এখান থেকে এইভাবে আসছে তখন গাড়িটা কি আছে, একদম ভূমির লেভেলে আছে। ওকে, তার মানে গাড়ির যে ওজন ছিল এই পুরো ওজনটাই রাস্তার প্রতিক্রিয়া বল, মানে ওজন নিচে দিকে কাজ করছে, প্রতিক্রিয়া বল উপরে কাজ করছে, করে দুটাকে ভ্যানিশ করে দিচ্ছে। তাহলে গাড়ির নিজের ওজন এখানে কোনো প্রভাব ফেলতেছিল না, যার কারণে শুধু ঘর্ষণ বল একাই ছিল এই কেন্দ্র বহির্মুখী বলকে প্রতিহত করার জন্য। কিন্তু ইঞ্জিনিয়াররা কি টেকনিক নিল, এমন একটা টেকনিক নিল যেখানে ওজনটাই কি করবে, হেল্প করবে আমাদের। তাহলে তারা কি বললো, যে এই রাস্তাটাকে বললো যে রাস্তাকে আমরা এভাবে সমান রাখবো না, রাস্তাকে যদি সমান না রেখে এদিকে এমন ঢালু করে দিই, এ পাশে উঁচু করে দিই, কাত করে দিই,
তাহলে গাড়িটা যখন এখানে আসবে অলরেডি কাত হয়ে যাবে না? তাহলে গাড়ি ছিল এমন সমান, এখন এদিকে কাত হয়ে গেছে। যখন গাড়ি এমন কাত হয়ে যাবে তার ওজন এখন কোন দিকে কাজ করবে? ওজন তো খারাপ মাটির দিকে কাজ করবে। কিন্তু এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল যদি আমরা এটাকে এভাবে দেখাই যে এখানে মনে করো এই পাশে যদি আমরা উঁচু করে দিই, মাটি দিয়ে এক পাশটা উঁচু করা হয়েছে, বৃত্তের বাইরের দিকেটা উঁচু করবো আর ভিতরের দিকেটা ঢালু থাকবে, তাহলে এখানে ওজন কাজ করবে খারাপ নিচের দিকে এরকমভাবে। কিন্তু তলের প্রতিক্রিয়া আমরা জানি, তলের প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে? তলের উপর লম্ব। আগে প্রতিক্রিয়া বল এভাবে ছিল, প্রতিক্রিয়া বলটা এভাবে হেলে যাবে। তল যেহেতু এদিকে কাত হয়ে গেছে তাই তলের উপর লম্ব কি হবে? বেঁকে যাবে না? তাহলে লম্বের উপর বেঁকে যাবে। এখন লম্ব যেহেতু প্রতিক্রিয়া বল এইদিকে আর ওজন নিচের দিকে, তাহলে এরা কি একে অপরকে অপোজ করবে? সম্পূর্ণরূপে তো ভ্যানিশ করতে পারবে না। তখন কি করবে? এই প্রতিক্রিয়া বল শুধুমাত্র ওজনের একটা অংশকে ভ্যানিশ করবে, আর বাকি যে অংশ থাকবে সেই অংশটা আমরা দেখবো কেন্দ্রের দিকে কাজ করে ঘর্ষণের সাথে অ্যাড হবে, অ্যাড হয়ে আমাদের কেন্দ্র বহির্মুখী বলকে প্রতিহত করতে সাহায্য করবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে সমতল রাস্তায় আমাদের ওজন আর প্রতিক্রিয়া বল সম্পূর্ণ 180 ডিগ্রি কোণে থাকে, তাই পুরো ওজনটা প্রতিক্রিয়া বলের কারণে নষ্ট হয়ে যায়, ওজন কোনো প্রভাব ফেলে না, ঘর্ষণ বল একাই থাকে। কিন্তু এইখানে কি হবে? যখন আমরা রাস্তাকে ইনক্লাইন করে দিলাম, বাঁকা করে দিলাম, তাহলে গাড়িটা এখন সোজা থেকে কাত হয়ে গেল। গাড়ি যখন এখন কাত হয়ে গেল তখন তার ওজনের যে অংশটা, ওজন খারাপ নিচের দিকে কাজ করলেও প্রতিক্রিয়া বল এভাবে বাঁকা হয়ে গেল। এই বাঁকা হয়ে গেলে তখন আমরা ওজন কি করবে? জাস্ট এই ওজনের এই পাশে যে অংশটা থাকে এইটুকু অংশকে শুধু প্রশমিত করবে, আর এই বরাবর, তাহলে আমরা যদি বলি যে এই বরাবর ওজনের একটা অংশ কেন্দ্রের দিকে থেকে যাবে। বুঝতে পারলাম? তাহলে কেন্দ্রের দিকে যে অংশটা থেকে গেল, গাড়ির যে ওজন, গাড়ির যে ওয়েট থাকে এটা কি অনেক বেশি না? ঘর্ষণ বলের তুলনায় তো এই ওজন বলটা অনেক গুণ বড়। ফলে যখন ওজনের একটা অংশ কেন্দ্রের দিকে চলে আসলো তখন ঘর্ষণ বল যদি নাও থাকে তাও এ একাই আগের তুলনায় অনেক গুণ বেশি আমাদের কি করবে? কেন্দ্র বহির্মুখী বলকে প্রশমন করার ক্ষমতা রাখবে। ফলে আমাদের কি হবে? গাড়ি আগের তুলনায় অনেক বেশি বেগ নিয়েও নিরাপদে যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এখন বোর্ডের ফিগারে দেখি তাহলে কেমন হবে ঘটনাটা, বলের বিভাজনটা কেমন হবে আমরা এখানে দেখি। ঠিক আছে? তাহলে মনে করো আমরা রাস্তাটা কি করলাম? রাস্তা ছিল এমন বাঁকা, প্রথমে ছিল এমন প্লেন, মানে হচ্ছে সমতল ছিল। আমরা রাস্তার এই সাইডে মাটি দিলাম বা পিচ উঁচা করে দিলাম, এক সাইডে পিচ বেশি দিলাম, এক সাইডে পিচ কম দিলাম, দিয়ে ঢালু করে দিলাম। ঢালু করবো কোন দিকে? কেন্দ্রের দিকে ঢালু করবো। তার মানে রাস্তার যে বৃত্তের বাইরের দিকের অংশটা উঁচু করবো আর কেন্দ্রের দিকে ঢালু থাকবে। অনেক রাস্তায় বিশেষ করে দেখবো আমাদের বাংলাদেশে কোন জায়গায় পাবা, নর্মাল রাস্তায় তো পাবো না, যেগুলো মেনলি আমরা যে হাইওয়ে বলি, হাইওয়ে বা বিশ্ব রোড যেগুলো বলা হয়, ওইখানে বা অনেক সময় ব্রিজের আগে, সেতুর আগে যদি কোনো বাঁক থাকে ওখানে গিয়ে দেখবা যে রাস্তা এমন ঢালু আছে। আমরা আপাতভাবে মনে হতে পারে বৃষ্টির পানি নামার জন্য হয়তো ঢালু করে দিচ্ছে স্লপ, কিন্তু ওটা বৃষ্টির পানি নামার জন্য না, বৃষ্টির পানি তো নর্মাল রাস্তাতেও দুই সাইডে চলে যায়। ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে এমন যে গাড়ি ওখানে যখন ব্রিজে উঠবে, বাঁক নিবে, যেন উল্টাই না যায়, তাই আমাদের কি করা হয়েছে? ব্যাংকিং করে রাখা আছে, ওটা হচ্ছে ব্যাংকিং। ঠিক আছে? তাহলে আমাদের রাস্তা কি হবে? এইদিকে উঁচু করে দিয়ে এদিকে একটু উঁচু থাকবে আর এদিকে নিচু থাকবে, ফলে এইভাবে স্লপ হয়ে যাবে। তাহলে এখানে রাস্তাটা এখন স্লপ হয়ে যাবে। রাস্তা যখন এদিকে ঢালু হয়ে যাবে তখন গাড়ি কি হবে? ওখানে গেলে কাত হয়ে যাবে। গাড়ি যেহেতু 4 চাকা, তো 4 চাকা কি হবে? অটোমেটিক কাত হয়ে যাবে। যেমন আমরা ইজি বাইকে যখন রাস্তায় চলি অনেক সময় খেয়াল করবো এক চাকা যখন রাস্তার পিছ থেকে নিচে নেমে যায় আর এক চাকা উপরে থাকে, গাড়ি কিন্তু আমার কাত হয়ে যায়। কাত হয়ে যায় না? তখন কিন্তু আমরা হেলে পড়ি, কারণ আমাদের একটা ওজন একটা কেন্দ্রের দিকে চলে আসে। এখানে সেই কাজটা হবে, কিন্তু এটা আমাদের উপকারে লাগবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা আলাদাভাবে এখানে দেখাই, ফিগারে এখানে আসি, আমরা 2D চিত্র আঁকাই, তাহলে এটা মনে করো আমাদের ভিতরের প্রান্ত রাস্তার, এটা বাইরের প্রান্ত। তাহলে আমরা কি করছি? ভিতরের প্রান্ত অপেক্ষা এটা এইচ পরিমাণ উঁচু করে দিছি, অথবা এখানে থেটা কোণে ঢালু করে দিছি, যে কোনো একটা। ব্যাংকিংয়ে আমরা কোণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, আবার হাইটের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যে এই মাটি যখন সমান ছিল এদিকে আছে, তাই এদিকে এইচ পরিমাণ উঁচু করে দিব, তাহলে তো ঢালু হয়ে যাবে। অথবা বলতে পারি না, উঁচু করা বাদ দিয়ে আমরা বলতে পারি এখান থেকে 5 ডিগ্রি কোণে স্লপ করবো, একই কথা। তাহলে আমরা কোণের মাধ্যমেও ব্যাংকিংয়ে ব্যাখ্যা করতে পারবো, আবার হাইটের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারবো, একই কথা। তাহলে এখানে যখন আসছে গাড়িটা, মনে করো গাড়িটা যখন এখানে আসছে, তাহলে আগে ওজন তো সবসময় এভাবে খাড়া ছিল, প্রতিক্রিয়া বলও খাড়া ছিল। এখন প্রতিক্রিয়া বলটা এদিকে তলের উপর বাঁকা হয়ে এদিকে চলে যাবে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের এমজি। ঠিক আছে? এখন এই প্রতিক্রিয়া বলটা কি হবে? যে দুইটা অংশে বিভাজিত হবে। একটা কোন দিকে? ওজনকে প্রশমিত করার জন্য এই ওজনের বিপরীত দিকে যাবে একটা অংশ, আরেকটা অংশ কোন দিকে যাবে? এর সাথে লম্ব বরাবর এদিকে যাবে। ঠিক আছে? ভেক্টর বিভাজন তো বুঝতেছো তো? আমরা এমজিকে না, আরকে আমরা কি করতেছি? আরকে বিভাজিত করতেছি। আর যেহেতু বাঁকা হয়ে গেছে, তাহলে ওজনকে প্রশমিত করতে হলে ওজনের অপোজিট লাগবে। তাহলে ওজনের অপোজিট যে আরটা আছে সেটা আমরা কতটুকু আসে সেটা দেখি। তাহলে এটা যদি থেটা হয় তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এটাও আমাদের থেটা হবে। ওকে? তাহলে এই দিক কতটুকু যাবে? আর কস থেটা।
আর এদিকে যাবে কত আর সাইন থিটা। আরটা আমাদের আর আগে যখন আর ছিল সোজা, এবং আর বাঁকা হয়ে গেছে বলে আরকে আমরা কি করলাম, ওজনের বিপরীত দিকে আর কেন্দ্রের দিকে দুই দিকে বিভাগ করে দিলাম। এ আর কস থিটা কি হবে, এমজি সমান হবে। ফলে আমরা এখন বলতে পারি যে আর কস থিটা সমান এমজি, আর কস থিটা সমান সমান এমজি। আর যদি আমরা আর সাইন থিটার কথা বলি, তাহলে আর সাইন থিটা কি করবে, এই আর সাইন থিটা বলটাই আমাদের কেন্দ্র বহির্মুখী বলটাকে প্রশমিত করবে। তাহলে কেন্দ্র বহির্মুখী বল কোন দিকে ছিল, এই যে রাস্তার এই পাশে। এটা কিন্তু 3D চিত্র না, 2D চিত্র। ফলে এটা কিন্তু হচ্ছে এই যে গাড়িটা কিন্তু এখানে এই দিকে আসতেছে, এই গাড়ি কিন্তু এদিকে নিচে নামছে না। এই যে গাড়িটা আঁকাচ্ছি, এই গাড়িটা কিন্তু এই তল দিয়ে এদিকে যাচ্ছে না, ঠিক আছে, এদিকে না। কিন্তু গাড়িটা কোন দিকে আসতেছে বলো দেখে, গাড়িটা আসতেছে এখান থেকে সোজা এইদিকে। 3D চিত্র হলে বোঝা যেত, ঠিক আছে। তাহলে গাড়িটা কিন্তু এদিকে আসতেছে, ফলে আর কেন্দ্রের দিকে আর কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী বল এইদিকে কাজ করবে। এম ভি স্কোয়ার বার কিন্তু এদিকে থাকবে, আর এম জি আর সাইন থিটা থাকবে ভিতরের দিকে। ওকে, তাহলে আমরা আচ্ছা এখানে আমরা গাড়ির এটা বুঝে দিই, তাহলে পরে আবার বুঝতে অসুবিধা হবে। ওকে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে আমার এটার মান হবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে দেখো যদি আমরা দুটো অনুপাত করি, আর আর কি ক্যান্সেল হয়ে যাবে। আর আর যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি পাচ্ছি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা। তাহলে এখানে পাচ্ছি ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর, আর নিচে জি আসবে, তাহলে এম এম কাটা যাবে, তাহলে ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে আমরা কিন্তু থিটার মান পেয়ে যাচ্ছি। তাহলে ট্যান ইনভার্স করলেই ব্যাংকিং কোণের মানটা বের করতে পারবো যে কত কোণে ঢালু করা লাগবে, ঠিক আছে। তাহলে একটা রাস্তায় যদি আমরা ভি বেগ নিয়ে চলতে চাই, তাহলে কত কোণের রাস্তাকে ঢালু করতে হবে, এই যে স্লোপটা কত ডিগ্রি দিতে হবে, সেটা এই সূত্রে বসাই দিলেই কিন্তু আমরা বের যাবো। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আমরা ঘর্ষণ বল নিছি, তাহলে এখানে কিন্তু আমরা ঘর্ষণ বল ছাড়াই শুধুমাত্র প্রতিক্রিয়া বলের উপাংশ দ্বারা আমরা কি করতেছি, কেন্দ্র বহির্মুখী বলকে প্রশমিত করছি। কারণ কি, এই যে কেন্দ্র বহির্মুখী বলের যে অংশ, এই যে এফ সাইন থিটার মান, এই আর সাইন থিটা এর মানটার তুলনায় ঘর্ষণ বল খুবই কম। তাই যেখানে আমাদের একটা বড় বল অলরেডি আছে, তার সাথে ছোট বলকে যোগ করা না করা প্রায় সেম। তাই আমরা ওইটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র এটার উপর নির্ভর করেই করবো, তাহলে আমাদের জন্য আরও সেফ থাকবো। যে সে একটু বেশি হয়ে গেলেও সমস্যা হবে না, ঘর্ষণ বল সেটা ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা যখন করবো তখন আমরা ধরে নিচ্ছি যে গাড়ি কি করবে, এখানে দুই ধরনের ঘটনা আবার ঘটবে, সেটা আমরা পরে বলতেছি, আগে এটা বুঝে নাও, ঠিক আছে। তাহলে এখানে আরও ঘটনা আছে, এইটুক বুঝতে কোনো অসুবিধা আছে কিনা এখানে আরও, এটা তো বুঝতে পারছি। তাহলে আমরা থিটার মান নির্ভর করে কার উপরে, বেগের উপরে। কারণ কি দেখো, আর এর মানকে আমরা চাইলে বাড়াতে বা কমাতে পারবো। রাস্তা যখন তৈরি করা হয়েছে তার তো ব্যাসার্ধ ফিক্সড, জি এর মান ফিক্সড, তাহলে আমাদের হাতে আছে ভি। সো কোণটা নির্ভর করছে আমরা কত বেগে যাইতে চাই। যত বেশি বেগে যাইতে চাবো তত কোণের মান কি করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমরা ঘর্ষণ বলের মান। তাহলে এখানে ঘর্ষণ বল আমরা নিলাম না, কিন্তু এখানে ঘর্ষণের ভূমিকা আছে কিনা নাই, অবশ্যই এখানে কিন্তু ঘর্ষণের একটা বড় ভূমিকা আছে। মনে করো এই যে রাস্তাটা আমরা বললাম কি করলাম, স্লোপ করে দিব। স্লোপ করে দিব, যদি রাস্তাটাকে এমন স্লোপ করি, মনে করো যে স্লোপ আমরা অনেক বেশি করে এমন করে ঢালু করে দিলাম, তাহলে গাড়ি যখন এখানে আসবে তাহলে এই দিকে তো কাত হয়ে পড়ে যাবে না। যদি আমাদের কি থাকে, কেন্দ্র বহির্মুখী বলের সাথে তখন আবার ওজনের দিকের অংশটা, ভিতরের দিকের অংশ যখন বেশি হয়ে যাবে তখন তো গাড়ি ভিতরের দিকে উল্টে যাবে। আর যদি বাইরের দিকে বল বেশি থাকে তখন বাইরের দিকে উল্টে যাবে। আর যদি দুইটা মিলে ব্যালেন্স হয় তখন নিরাপদে সুন্দর করে যাবে। তাহলে আমরা এই কন্ডিশনটা নিয়েছি কখন, যে আমাদের ভিতরের দিকে বা বাইরের দিকে কোনো দিকে স্লিপ করবে না, সাম্য অবস্থা হিসাবে নিছি। তাহলে এটা আমরা ধরে নিছি গাড়ি জাস্ট এই মিডিল দিয়ে সুন্দর করে যাবে, এদিকেও স্লিপ করবে না এদিকেও স্লিপ করবে না, মানে কোনো দিকে ঘর্ষণ বল এখানে কাজই করবে না। তাহলে এই কন্ডিশনটা কখন, যখন ঘর্ষণ বলের কোনো প্রভাব নাই। এটা কখন হয়, যদি রাস্তার এই যে ব্যাংকিং কোণের মানটা খুব কম থাকে, তখন গাড়ি ভিতরের দিকে পড়ার সম্ভাবনা কম থাকে, তখন আমরা এটার হিসাব করি না। কিন্তু কিছু কিছু রাস্তা এমন আছে যেখানে স্লপ প্রায় 40-45 ডিগ্রি স্লপ থাকে, এমন রাস্তা কখনো দেখছো? দেখো নি, আবার দেখার কথা হয়তো খেয়াল করো নি। কোনো ইংলিশ মুভি যদি দেখে থাকো, অনেক সময় দেখবে অনেক ইংলিশ মুভিতে অনেক টানেল থাকে, টানেলের মধ্যে অনেক ফাইট শো হয়, ঠিক আছে। তাহলে ওখানে দেখবো অনেক সময় রাস্তা এমন কাত হয়ে থাকে, মনে হচ্ছে গাড়ি দেওয়ালের উপর দিয়ে যাচ্ছে। আবার একটা মৃত্যু কূপ নামে একটা কূপ আছে, ওখানে কিন্তু গাড়ি তলের সাথে চলে, দেখছো কখনো? তাহলে ওই সময় কিন্তু স্লোপটা অনেক বেশি থাকে। তাহলে ওই জায়গায় তোমার যদি বেগের মান কম হয় তাহলে গাড়ি কিন্তু নিচে পড়ে যাবে, আর বেগের মান বেশি হলে ব্যাটে চলে যাবে। তাহলে ওইখানে একটা নির্দিষ্ট বেগে যাওয়া লাগে, তাহলে ওইখানে ব্যাংকিং কোণটা এবং ফ্রিকশনটা খুব ভালোভাবে ওখানে ইফেক্ট ফেলে। কিন্তু আমরা এখানে যে সমস্ত রাস্তা করব, আমাদের যে হাইওয়ে রাস্তা, এগুলোতে ব্যাংকিং কোণ খুবই কম থাকবে, ফলে এখানে ফ্রিকশনের কোনো প্রভাব আমরা দিব না। কিন্তু যদি আমাদের অ্যাডভান্স লেভেলের অঙ্ক করি,
বিশেষ করে বুয়েটের জন্য যখন আমরা অ্যাডমিশনে করবো তখন ওটা আলাদাভাবে শেখাবো, আমরা পরের ক্লাসে শেখাবো এটা, ঠিক আছে? যে যদি এখানে ব্যাংকিং আমাদের ঘর্ষণ সহ আসে, কখন স্লিপ করবে কখন করবে না, কখন আমরা ঘর্ষণ নিব না, এই নিয়ে। তবে সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে অলরেডি আমার একটা ভিডিও আছেই, যে আমাদের ঘর্ষণ যখন আমাদের এরকম হবে যে আমাদের কণটা অনেক বেশি হবে, যেখানে ফ্রিকশন কাজ করবে, তখন আমরা কণটা কীভাবে নিব। সো এটা ওখান থেকে দেখে আসলে আশা করি বুঝতে পারবো, আর না বুঝতে পারলে তো আমি আসি, ঠিক আছে? তাহলে সবাই বাসায় গিয়ে আমাদের এই যে সাইফুল ফিজিক্স হাব ইউটিউব চ্যানেল ঢুকবা, ঢুকে সার্চ দিবা ফ্রিকশন না সরি রোড ব্যাংকিং লিখে সার্চ দিবা চ্যানেলে, তাহলে পেয়ে যাবা ভিডিও, যদিও যা 2 বছর আগের ভিডিও, ঠিক আছে? যখন আমি হোয়াইট বোর্ডে পড়াইতাম তখনকার ভিডিও, কিন্তু বুঝতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ওইটা যেহেতু আমাদের একাডেমিকে কাজে লাগে না, সো ওইটা আমরা ওখান থেকে পড়ে নিবা, তারপরে আমরা পরে বুঝাই দেবো ক্লাসে যখন বুঝতে অসুবিধা হবে। ওকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে কি সার্চ দিবা, রোড ব্যাংকিং, ওখান থেকে লেখা আছে রোড ব্যাংকিং অ্যাডভান্সড কনসেপ্ট লেখা আছে, অথবা আমাদের অ্যাডভান্স লেভেল রোড ব্যাংকিং বা রোড ব্যাংকিং উইথ ফ্রিকশন, কিছু একটা লিখে দিলেই চলে আসবে। রোড ব্যাংকিং লিখলেই তুমি সাথে সাথে পেয়ে যাবা। ওকে, তাহলে ওইটা আমরা ওখান থেকে করে নিব। তাহলে এখন শুধুমাত্র আমরা এটা করব যে tan θ সমান v²/rg, এইখান থেকে আমরা কণের মান বের করতে পারবো, কত বেগে যাওয়ার জন্য কত কণ দরকার। এখন যদি আমরা যে বললাম হাইট, যদি এখানে আমরা হাইটের সাথে তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে হাইটটা এখানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজ আমরা হাইট কীভাবে বের করতে পারবো? এখানে আমরা কী কী মান জানি? মনে করি আমরা কোণটা জানি, তাহলে হাইট দরকার, তাহলে আরেকটা কি লাগবে আমাদের, অন্য যে কোনো একটা বাহু লাগবে। এখন এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্তে মাটি বরাবর দূরত্ব, না প্রস্থ এটা না, এটা তো মাটি বরাবর দূরত্ব। রাস্তার প্রস্থ কোনটা? রাস্তা যখন আমরা বাঁকা করে দিলাম, তাহলে এটা হচ্ছে রাস্তার প্রস্থ। তাহলে এই যে বাঁকার দৈর্ঘ্যটা দেখতেছি, এটা হচ্ছে রাস্তার প্রস্থ। অনেকে এই জায়গায় ভুল করে, অনেকে মনে করে এই নিচেরটা রাস্তার প্রস্থ, এই নিচের এটা কিন্তু রাস্তার প্রস্থ না, এটা হচ্ছে মাটি বরাবর দূরত্ব। রাস্তা তখন সমান না, রাস্তা তখন বাঁকা করে দিছি, উঁচু করে দিছি না, তাহলে রাস্তার প্রস্থ কিন্তু এখন এটা। তাহলে অতিভুজ যেটা হবে এটা কিন্তু রাস্তার প্রস্থ। ফলে এই রাস্তার প্রস্থ যদি এক্স দেওয়া থাকে, তাহলে এক্স মানে হচ্ছে রাস্তার প্রস্থ, ঠিক আছে? এক্স হচ্ছে রাস্তার প্রস্থ। তাহলে রাস্তার প্রস্থ কিন্তু এখানে অতিভুজ হিসাবে কাজ করে, ভূমি হিসাবে না। তাহলে এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে অনেকে অঙ্কের মধ্যে এই সকল ভুলভাল করে আসে, কিন্তু এটা কিন্তু সমস্যা। তাহলে এখান থেকে আমরা যদি অতিভুজ জানি, লম্ব দরকার, কম জানি, তাহলে কোন সূত্র দিব? সাইন থিটা। তাহলে আমরা লিখবো অতএব সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে h/x। তাহলে যদি আমাদের h এর মান দরকার হয় কখনো, আমাদের কোণ চাইনি, আমাদের বলছে রাস্তার বাইরের প্রান্ত কতটুকু উঁচু করব, হাইট চাইছে, তখন আমরা আগে এখান থেকে ব্যাংকিং কোণটা বের করে নিব, সেই কোণ এখানে বসাই h/x করব। ঠিক আছে? যে এই যে tan θ sin θ এর ভ্যালু একসময় গিয়ে সমান হয়, কখন জানা আছে? হ্যাঁ, যদি কোণের মান খুব কম হয় তখন sin θ আর tan θ ভ্যালু কিন্তু সমান, জানো সবাই? আচ্ছা, বাসায় গিয়ে ক্যালকুলেটর নিবা, নিয়ে কোণের মান একটা ছোট খুব কম নিয়ে বসাবা, সাইন দিয়ে একবার দিবা, ট্যান দিয়ে একবার দিবা, দিয়ে দেখবে একই মান আসতেছে, ঠিক আছে? সো থিটা যখন ক্ষুদ্র হয়, আমরা বললাম ব্যাংকিং এর কোণটা যেহেতু ক্ষুদ্রই হয়, তাই আমরা সাইন থিটা সমান ট্যান থিটা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু এই যে কত ডিগ্রির মাঝে এটা ইউজ করব, এটা একটা কনফিউশন তৈরি করবে। সো তুমি এত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা সবসময় সাইন থিটা দিয়েই করবো, ট্যান থিটা আর এইটার সমান লিখবো না। যদি আমরা এই দুটা সমান লিখতাম, ঠিক আছে, তাহলে এটা যদি সমান ধরে নিই, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে v²/rg সমান সমান h/x। যদি tan θ sin θ সমান হয়, তাহলে v²/rg সমান h/x হয়। তাহলে এইটা আমরা অনেক বইয়ে বা অনেক গাইডে তোমরা সমাধানে দেখে দেখবা যে এই সূত্র করা আছে, এটা আমরা করা আছে, কারণ যেখানে ব্যাংকিং খুবই কম সেখানে এটা করতে পারবো। কিন্তু তোমার পরীক্ষা হলে কোনটা ব্যাংকিং কম না বেশি তোমাদের মাথায় না থাকে, তখন কিন্তু অঙ্কের অ্যান্সার ভ্যারিয়েশন আসতে পারে। তাই আমরা এটা করবো না। চাইলে বড়জোর এটা এমসিকিউতে তুমি সময় বাঁচানোর জন্য যে 2 স্টেপে না করতে চাও, আমি আবার থিটা বের করবো আবার বসাবো, সেবে না করে এমসিকিউতে করতে পারো, করে যেটা অপশনে একদম কাছাকাছি মিলে যাবে সেটাকে তুমি অ্যান্সার হিসেবে দিতে পারো। তাই এমসিকিউর ক্ষেত্রে এটা পারমিশন দিতে পারি যে এমসিকিউর ক্ষেত্রে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, কিন্তু রিটেনে বা সিকিউতে কখনোই এই সূত্র করবো না আমরা, বইয়ে করা থাকলেও করবো না, গাইডে করা থাকলেও করবো না, এটা করলে ভুল হবে, ঠিক আছে? সো আমরা সঠিকটা করবো, আমরা সাইন থিটা দিয়ে করবো। তাই যখন এই এইচ এর কথা আসবে তখন আমরা সাইন থিটা ইউজ করবো, আর যখন বেগ আর কোণের কথা আসবে তখন এটা ইউজ করবো। ওকে, আচ্ছা, এখন আসি আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে কেমন। পরীক্ষায় কোশ্চেন বেশিরভাগ যেটা আসে যে এমন একটা রাস্তা আছে, এর ব্যাসার্ধ এত দিয়ে দেবে, এত বাঁকের একটা ব্যাসার্ধ আছে, তাহলে ওইখানে আমরা মনে করো যে বলা থাকবে যে রাস্তার বাইরের প্রান্ত
ভিতরে প্রান্ত থেকে 5 সেন্টিমিটার উঁচু করা আছে, ব্যাঙ্কিং করা আছে। এখন তোমাকে বলছে তুমি 50 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালায়ে ওই বাঁকে যাচ্ছ, তাহলে কি তুমি নিরাপদে অতিক্রম করতে পারবা নাকি দুর্ঘটনা ঘটবে? তাহলে আমরা কিসের মান বের করবো এই ক্ষেত্রে বলো দেখি? দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না, নিরাপদে পার হতে পারবো কি পারবো না, একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন মানটা বের করলে উদ্দীপকের কথাটা জাস্টিফাই করতে পারবো? বেগের মান। বেগের মান করলেও হয়, আবার ওই বেগ ব্যবহার করে তুমি ব্যাকিং কোণ টেস্ট করলেও হয়। তাহলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় তুমি বেগ বের করবা। তাহলে উদ্দীপকের যে বেগটা আছে যে আমি কত বেগে গাড়ি চালাচ্ছি, এই বেগটাকে আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করবো না, না করে যে ব্যাংকিং যে করা আছে ওই ব্যাংকিং দিয়ে আমরা বেগ বের করবো, যে ওই রাস্তায় আসলে সর্বোচ্চ কত বেগে যাওয়া উচিত ছিল বা সর্বোচ্চ লিমিটটা কত। আমার বেগ যদি ওইটা বেশি হয় তাহলে আমি কী হবে, উল্টাই যাবো। আর যদি আমার বেগটা কম থাকে তাহলে আমি নিরাপদে যাবো। সো এই জন্য উদ্দীপকে যে বেগটা দিয়ে থাকবে তুমি ওই বেগটাকে অঙ্কের মধ্যে বসাবো না, না করে ব্যাংকিংয়ের যে তথ্য দেওয়া আছে হয় থিটা দেওয়া থাকবে নাহলে এইচ দেওয়া থাকবে, এই দুটো ছাড়া কোনো ডাটা নাই। ব্যাংকিংয়ের ডাটা মানে কি আগেই বলছি, হয় কোণ নাহলে এইচ। তাহলে এইচ বা কোণ যে কোনো একটা থাকবে। যদি সরাসরি কোণ দেওয়া থাকে যে রাস্তায় 5 ডিগ্রি কোণে ব্যাংকিং করা আছে, চোখ বুঝে এই সূত্র বসাই দিবা, tan থিটার সমান ভি স্কয়ার বাই আর দিয়ে ভি বের করবা। এই ভি এর সাথে তোমার ভি যদি বেশি হয় বা গাড়ির ভি যদি বেশি হয় তাহলে গাড়ি উল্টাবে, দুর্ঘটনা ঘটবে। আর গাড়ির বেগ যদি এইখান থেকে যে বেগটা পাইলাম সেই বেগের সাথে কম থাকে তাহলে উল্টাবে না। ওকে। আর যদি তোমার থিটা দেওয়া না থাকে, তোমার দেওয়া আছে এইচ, যেটা প্রথমে বললাম রাস্তার বাইরের পর্যন্ত 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার উঁচু করা আছে, তখন তোমার কাজ হচ্ছে আগে উচ্চতা ব্যবহার করে কোণটা বের করা। তখন তুমি আগে সাইন থিটার সমান এইচ বাই এক্স, তখন রাস্তার প্রস্থ দেওয়া থাকবে, অবশ্যই থাকবেই থাকবে, টেনশন নেওয়ার কিছু নেই। তাহলে এমন তো থাকবে, এখান থেকে তুমি আগে কী করবা, সাইন থিটার দিয়ে থিটাটা বের করবা, সেই থিটার মান এখানে বসাবা, বসাই বেগ বের করবা। তাহলে কোণ থাকলে এক স্টেপে শেষ, আর এইচ দেওয়া থাকলে আগে কোণ বের করে নিবা তারপরে বসাবা, 2 স্টেপ করা লাগবে। এ হচ্ছে কাজ, একদমই সিম্পল অঙ্ক। কিন্তু বোর্ড পরীক্ষায় যদি তোমরা বোর্ডের কোশ্চেন দেখো, প্রত্যেক বছর কমপক্ষে 3-4টা বোর্ডে এই ব্যাংকিং থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে, মানে বারবার রিপিট আসে। তাহলে এটা যেহেতু আমাদের প্রাত্যহিক লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা প্র্যাকটিক্যালি রাস্তায় বেরোলেই এটা আমরা ফিল করতে পারবো, বা ইঞ্জিনিয়ারদের জন্য এটা জানা খুবই প্রয়োজন। মানে কোনো স্টুডেন্ট যদি সায়েন্সের স্টুডেন্টটা না জানে, সে তার ইঞ্জিনিয়ার হওয়া না হয় ভালো, ঠিক আছে, এরকম একটা কথাবার্তা যায়। এটা এই জন্য আমাদের এখান থেকে প্রশ্ন আসে অনেক বেশি। আগের দিন যেটা বলছি সুতা দিয়ে ঘোরানো, বৃত্তাকার গতি আমরা অনেক জায়গায় দেখি, ফলে এইসব জায়গা থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন বেশি আসে, বুঝা গেছে? তো সৃজনশীল প্রশ্ন মানে কি, প্রয়োগমূলক যেগুলো সেগুলো বেশি আসবে, এই জন্য এগুলো থেকে প্রশ্ন আসবে অনেক বেশি। কিন্তু ইজি, একদমই ইজি, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি কোনটা এক্স কোনটা এইচ আর কখন সাইন থিটা নিব না ট্যান থিটা নিব ভুল না করো, সেটা এখানে ভুল করার তো অপশনও নাই, কিন্তু তারপরেও তো ভুল করে বসে সবাই। তাই শুধুমাত্র সূত্র মুখস্থ না, প্রতিটা জিনিস যদি বুঝে থাকো আশা করি অবশ্যই অঙ্ক করতে পারবা।